সার্জিও বোরের সাথে বৈঠক করার পরে পররাষ্ট্রমন্ত্রীর চেহারাটা দেখছিলেন, রক্তশূন্য হয়ে গেছিল। তার সার্জিও বোর তো এমনি খালি খালি আসে নাই। এখন সরকারের ভিতরে চলতেছে ভূমিকম্প। যদি চুক্তি মোতাবেক ঘাঁটি দেয় 3 থেকে 6 মাসের মধ্যে সরকারের পতন। কারণ এই বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ এটা মানবে না। ঘাঁটি সরকার দিলে পতন হয়ে যাবে, আর না দিলে ওই যে না দিলে পরে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী বৈধ। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। দেখেন, সার্জিও গৌর বাংলাদেশে আসছিল কিন্তু সেই সব চাওয়া পাওয়ার জন্যই, দেনা পাওয়া বুঝে নিতেই। আর এই কারণেই পুরো বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে গেছে। কারণ সার্জিও গৌর একজন রাষ্ট্রদূত, সে এখানে আসলে এত কিছু হবে কেন? এই 3 দিন বাংলাদেশে একটা রুদ্ধশ্বাস অবস্থা ছিল। মনে হয়েছে কি কোনো বাঘ আসছে আর ছাগল একটা বান্ধা আছে, কখন জানি খেয়ে ফেলবে। এই কারণে এই ছাগলটার যে অবস্থা হয় বাঘ দেখলে, আমাদের বাংলাদেশের অবস্থা তো তাই হয়েছে। এই 3 দিনে সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক হয়েছে, জাতীয় পার্টির সাথে বৈঠক হয়েছে সার্জিও গোরের, আর সরকারের সাথে তো হয়েছেই। একেবারে সোজা সাপটা কথা বলেছে। জামাতের সাথে কোনো মিটিং হয়েছে কিনা এরকম কোনো তথ্য আছে? আমরা শুনেছি, কিন্তু আমার কাছে এরকম কোনো তথ্য নাই। শুনেছি, এটাও শুনেছি। আবার আচ্ছা, আমাদের আরেকজন যে মহান ব্যক্তিত্ব আছেন বাংলাদেশের এপস্টিন খ্যাত বিখ্যাত সাবেক প্রধান উপদেষ্টা, ওনার সাথে কোনো বৈঠক হয়েছে কিনা? আমার কাছে এরকম কোনো তথ্য নাই। আমার কাছে এরকম কোনো তথ্য নাই। কিন্তু সার্জিও গোর এসেছিলেন যে ডাইরেক্ট সরকারকে প্রশ্ন করেছে যে চীনের আচ্ছা সামাদ ভাই, আপনার কাছে এই চীনের প্রসঙ্গটা নিয়ে আসবো আমরা। কবি হাসান আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে একটু ঘুরে আসি। জি, কবি হাসান আব্দুল্লাহ, আপনি এই বিষয়ে কতটুকু জানেন বা কি জানেন? চীনের বিষয়টা সামাদ ভাই বলবেন। আপনি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সার্জিস আলম এসে যায়, সার্জিও গড়ের কোনো কথা হয়েছে কিনা? জি প্লিজ এই বিষয়ে আপনার কাছে। আমি আবারও সামাদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি এইভাবে শুরু করি। আমার একটি কবিতায় দীর্ঘদিন আগে আমি লিখেছিলাম, এই নির্মমতা একাকিত্ব অন্ধকার। আমি একাকিত্বকে বাদ দিয়ে এই নির্মমতা এবং অন্ধকারকে, যে অবস্থা বাংলাদেশে চলছে, এটা তাই। আরেকটা কথা বলতেই চাই যে এই 90-এর পরে আমি দেখেছি গর্বাচেভ সহ অনেক কম রেটে বিক্রি হয়ে গেছেন। সামাদ ভাই তাদের মধ্যে একজন নন বলে আজকে তার সাথে বসতে আমার ভাল লাগছে। সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদী দুজনই এই মুহূর্তে কলকাতায়, দিল্লি এবং একই সাথে দিল্লিতে 5 তারিখে কিন্তু একটি ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা বক্তব্য রাখবেন। এবং আপনারা এখানে একজন প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা কি সরাসরি বক্তব্য রাখবেন কিনা। ইন্ডিয়া টুডেতে বলছে দ্য ফার্স্ট public appearance speaking in a virtual event. তো এটা কি উনি মানে এখানে যেমন আমরা মুখ দেখাচ্ছি এভাবে বক্তব্য রাখবেন না? এর আগেও উনি একবার টেলিভাইজ বক্তব্য রেখেছেন ওই একই জায়গাতে, দিল্লির যে সম্ভবত ফরেন অ্যাফেয়ার্স ক্লাব, একই জায়গায়। ওখানে দেখা যাচ্ছে, আমি যে ফটো কার্ডটা পেলাম সেখানে আমি দেখেছি যে ইয়ে থাকবেন, জয় থাকবেন, তারপরে নওফেল থাকবেন এবং সাকিব আল হাসানও থাকবেন। হ্যাঁ, কথা হয়েছে সাবের হোসেন চৌধুরীর সাথে কথা হয়েছে ঠিক আগের দিন, মানে প্রধানমন্ত্রীর সাথে তারেক জিয়ার সাথে কথা হওয়ার আগের দিন। এবং স্যার, আমি যতদূর জানি যে তিনি স্পষ্টভাবে বলেছেন যে শেখ হাসিনাই আমাদের নেতা, আমি একজন কর্মী মাত্র, এবং সারা দেশই শেখ হাসিনাকে চায়। এবং আরো যে সংবাদ পেয়েছি বিভিন্ন মাধ্যম থেকে, যে যখন আমেরিকান এম্বাসিতে তিনি অনেকের সাথে কথা বলেছেন, তাদের মধ্যে একজন
নাম প্রকাশ করছি না, তাকে বলেছেন যে বাংলাদেশের দুটি দল, আওয়ামী লীগ এন্ড এন্টি আওয়ামী লীগ। তিনি বলছেন, আবার বলেন তো, তিনি আবার জিজ্ঞেস করেছেন, বলছে আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ, এবং তাকে বলছে যে দেখুন, যদি আমেরিকাতে দুটি দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, এদের একটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে কি দেশ গণতন্ত্র থাকবে? তিনি স্বীকার করেছেন গণতন্ত্রে সমস্যা হবে, এবং তিনি তার অধস্তন কর্মকর্তাদের বলেছেন যে এই নেতার ফোন নম্বর এবং সবকিছু রাখেন, এর সাথে আবার কথা বলবো। তো শুধু যে তিনি বাংলাদেশে চীনের ব্যাপারটি আমি তুলছি না, কিন্তু চীনের যে সাথে যে চুক্তি, সেই চুক্তি বাতিলের জন্যই গেছেন তা নয়। তিনি সাউথ এশিয়ান রিপ্রেজেন্টেটিভ কনভে, সাউথ এবং সেন্ট্রাল এশিয়ান কনভে, এবং তিনি কিন্তু একজন অ্যাম্বাসেডর। তাছাড়া তার উত্থান কিন্তু নানাভাবে, তিনি মিকেনের সাথে ছিলেন, মিকেনের যে প্রথম ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে তিনি ছিলেন, আর এনসির সাথে মানে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাথে ছিলেন, রন পলের সাথে ছিলেন, এবং তিনি 2021 সালে কিন্তু একটি পাবলিকেশনস তৈরি করেন। উনি ইসের কাছাকাছি কিভাবে এসছেন, মানে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একান্ত বন্ধু, কারণ ওই পাবলিকেশন থেকে ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটা বই বের করেছেন, এবং সেখানে মিলিয়নস অফ ডলার ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে পেয়েছেন। ফলত উনি কিন্তু হোয়াইট হাউসের যে পার্সোনাল অফিস, মানে সেই অফিসেরও ডিরেক্টর ছিলেন। ফলত তাকে কিন্তু ওখানে শুধুমাত্র আওয়ামী লীগের সাথেই কথা বলতে পাঠানো হয়নি, বাংলাদেশের জনগণের পালসটা বোঝার জন্য, যার জন্য দেখবেন যে দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলেছেন তিনি, এবং শুধু তাই নয়, দুজনই এখন দিল্লিতে, আপনি সে কথা বলেছেন। দিল্লিতে নিশ্চয়ই তাদের আরো কথা হবে আশা করছি, এবং যে প্রত্যাবর্তনের কথা আপনি বলেছেন, এই প্রত্যাবর্তন সফল হবে এবং শেখ হাসিনা আসবেন, এতে কোনো সন্দেহ নাই। সেটি সামাদ ভাই ওর আগে তার কথাবার্তায় বলেছেন, আমি শুনেছি। ওকে, এবার আমরা সামাদ ভাইয়ের কাছে আসি। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সাথে থাকুন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা এখন উঠাবো, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন চায়নার ব্যাপারে কোনো কিছু নিয়ে কোনো কথা হয় নাই, ঠিক আছে, পররাষ্ট্রমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছেন। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে কারণে এক ধরনের ভাবছি কি কারণে তিনি ভারতীয় হাইকমিশনের সাথে দেখা করলেন এবং সেখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কথা বলেছেন, এইটারও কি কারণ? এই আবার দুইজনই এখন দিল্লিতে অবস্থান করছেন, দিল্লিতে গেছেন, একজনের কর্মস্থল দিল্লিতে, আরেকজনের বাসস্থান দিল্লিতে। এই 3টা বিষয় নিয়ে আপনি একটু যদি বলেন। করিডোর নিয়ে কোনো কথা হয়নি, করিডোর বলতে চায়না, মিয়ানমার, বাংলাদেশ যে লাইনটা হওয়ার কথা ছিল সেটা নিয়ে কোনো কথা হয়নি, এটা আপনাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী। আপনি কি মনে করেন এই বিষয়ে কথা হয় নাই? পররাষ্ট্রমন্ত্রী কি সঠিক বলেছেন? জি প্লিজ। দেখেন, সাহায্যকর এসেছিলেন, উনি কিন্তু তাদের জেনা পাওনা বুঝে দিতে আসছিলেন। সরকারের বলতে ডক্টর ইউনূস সাহেব যেসব চুক্তি করেছেন সেগুলো, ডক্টর ইউনূস সাহেব যেসব অবৈধ চুক্তি এগুলো বুঝে নিতে আসছিলেন। এই সাহায্যকরের সাথে বৈঠক করার পরে পররাষ্ট্রমন্ত্রীর চেহারাটা দেখছিলেন, রক্তশূন্য হয়ে গেছিল। তার সাহায্য করতে এমনি খালি খালি আসে নাই। আর এখন যে আলোচনাটা হইতেছে, বাংলাদেশের ভাগ্য বা শেখ হাসিনার ভাগ্য, আওয়ামী লীগের ভাগ্য, বিএনপির ভাগ্য নির্ধারিত হবে এই আলোচনায়, যে শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হিসেবে আসবেন বাংলাদেশে, নাকি আওয়ামী লীগের নেত্রী হিসেবে বাংলাদেশে আসবেন। এটা কিন্তু নির্ভর করতেছে যারা রেজিম চেঞ্জ করেছে, এখনো কিন্তু নাটাইটা তাদের হাতেই। এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনার পদত্যাগপত্র সামনে আসেনি। এই যে সাহায্য করে এসেছে, উনি চীনের ব্যাপারে সরকারের কাছে জানতে চেয়েছে, তাদেরকে দেশ এই চুক্তি অনুযায়ী ডক্টর ইউনূসের মাধ্যমে যে চুক্তিটা করা হয়েছে, সেই চুক্তির বলে তারা ঘাঁটি পায় কক্সবাজারে।
সেই ঘাঁটির ব্যাপারে জানতে চাইছে। সর্বোপরি সেই চুক্তি 100% পালন করবে কিনা বাংলাদেশ, সে ব্যাপারে কিন্তু জানতে আসছে তারা। যদি সরকারের সাথে সরকার পড়ে গেছে উভয় এই শখের করাতে, চুক্তি মোতাবেক যদি ঘাঁটি দেয়, তাহলে এই সরকার 3 মাসও টিকতে পারবে না বাংলাদেশে। আমি চ্যালেঞ্জ করলাম, চুক্তি মোতাবেক যদি আমেরিকাকে ঘাঁটি দেয়, পাবলিক সেন্টিমেন্ট 360 ডিগ্রি উল্টাতে অবস্থান করতেছে। এটা আজকে নতুন না, আজীবন। কাজেই চুক্তি মোতাবেক সরকারের পক্ষে সেন্ট মার্টিন অথবা সশস্ত্র ঘাঁটি দেওয়া সম্ভব না। আর যদি না দেয়, চুক্তি মোতাবেক ঘাঁটি যদি না দেয়, তাহলে আরো মহাবিপদ। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা এই আমেরিকা থেকে আসতে পারে। মানে কি শেখ হাসিনা আবার সেই সুযোগ সুবিধা দিবেন? ও আচ্ছা, সরকারের উপর চাপ সৃষ্টি করবে, রাইট? শেখ হাসিনা সুযোগ সুবিধা দিবে কিনা সেটা হলো পরের কথা। শেখ হাসিনা তো যাই নাই দেখি তো তাকে সরানো হয়েছে, কিন্তু এখন তো স্কাপুলের টেক্কা হিসেবে শেখ হাসিনাকেই তারা ব্যবহার করতেছে। তোমরা এগুলা দিলে দাও, না দিলে শেখ হাসিনার জায়গায় শেখ হাসিনা রিপ্লেস হবে। এই কারণে বাংলাদেশে 3 দিন ধরে একটা ভূমিকম্প চললো। এই 7 জেগর যতক্ষণ ছিল, বিষয়টা অনেকেই অনুধাবন করতে পারে নাই। 7 জেগরের কথা হলো একটা, সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলেছে, মানে আওয়ামী লীগের সাথে কথা বলেছে, জাতীয় পার্টির সাথে কথা বলেছে, আরগুলো আমি বাদই দিলাম। তারপরে সরকারকে বলেছে যে আমাকে পাঠানো হয়েছে এটা জানতে, ডক্টর ইউনূসের মাধ্যমে যে চুক্তিটা হয়েছে এটা 100-তে 100 আমাদেরকে বুঝে দিবেন কিনা, কথা ক্লিয়ার। এখন সরকারের ভিতরে চলতেছে ভূমিকম্প। যদি চুক্তি মোতাবেক ঘাঁটি দেয়, 3 থেকে 6 মাসের মধ্যে সরকারের পতন। কারণ এই বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ এটা মানবে না। ঘাঁটি সরকার দিলে আর না দিলে ওই যে না দিলে পরে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী বৈধ। আচ্ছা, এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। ওকে ওকে সামদ ভাই, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো, সামদ ভাই আপনার কাছে আসবো। আচ্ছা কবি, আপনার কাছে এখন যেটা সামদ ভাইয়ের বক্তব্য অনুযায়ী এখন যেটা বুঝলাম, সরকার চাপে আছে, এটা কিন্তু আমরা খুশি হওয়ার কোনো বিষয় নয়। সরকার যে সমস্যায় আছে, খুশি হওয়ার। ডক্টর ইউনূস এখানে হচ্ছে কি পয়েন্ট। ডক্টর ইউনূসই কিন্তু এই অবৈধ চুক্তিটা করে বাংলাদেশকে এই বিপদে ফেলে দিয়েছে। এইরকম বিষয়, এই বিষয়টা আমার কাছে আমি রিয়েলাইজ করতে পারছি, আমি বুঝতে পারছি, অনেকেই বুঝছেন যে সরকার এত ঝামেলার মধ্যে পড়লো কেন, এত কিছু হাইড করতে হচ্ছে কেন, এত কিছু মানে আমেরিকাও এত কিছু করছে কেন। সমস্ত কিছুর মূলে একজন ব্যক্তির নাম উঠে আসে, জি, বাংলাদেশকে বিশৃঙ্খল করার পিছনে। খুবই ইন্টারেস্টিং যে এই পিশাচ ইনুস, যিনি আসলে দেশকে বিক্রি করে দেওয়ার যে চুক্তি করেছেন, তিনি কিন্তু সার্জিও গোরের সাথে দেখা করা, তার সাথে একটি ছবি তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। এমনকি যে নৈশভোজের কথা ছিল, যেটা বাতিল হয়ে গেছে, 280 জন সদস্য মানে ওখানে দাওয়াত করা হয়েছিল। তার মধ্যে এই পিশাচ ইনুস ছিলেন এবং তার উপদেষ্টাদের সবাই ছিলেন। কিন্তু সার্জিও, যতটুকু জানা যাচ্ছে যে সার্জিও গোরের নিজস্ব পদক্ষেপেই ওটা বাতিল করা হয়েছে। হ্যাঁ, ইনুসের চিন্তা ছিল যে যদি একেবারে নৈশভোজেও একটু কথা বলা যায়, সেই ছবি দিয়েও ইনুস সেন্টার একেবারে পৃথিবীকে দেখিয়ে দেবেন সার্জিও গোর তার সাথে কথা বলেছেন। কিন্তু এখানে মনে রাখতে হবে, ইনুস কিন্তু পাপেট কাদের? ডেমোক্র্যাটদের। ডেমোক্র্যাট আর রিপাবলিকান, যদিও এদের আমেরিকার ফরেন পলিসিতে খুব একটা পরিবর্তন হয় না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সরাসরি বন্ধু নন ইনুস। এবং ডোনাল্ড ট্রাম্প যে ইলেকশন করেছিলেন ইয়ের সাথে, হিলারি ক্লিন্টনের সাথে, সেই ইলেকশনে কিন্তু হিলারি ক্লিন্টনকে তিনি দিয়েছেন,
আচ্ছা, সেগুলো আমরা জানি ধরেন। ফলত এই মুহূর্তে আমার ধারণা এবং যতদূর মনে হচ্ছে যে ইউনূসের সাথে এই সরকারের একটু মানে ট্রাম্প সরকার চলছে, দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে বাংলাদেশে যে চুক্তি তিনি করে গেছেন এই চুক্তি বাতিল হবে, এই চুক্তি রেখেই তারা কতখানি আদায় করে নিতে পারেন। এবং তো অবশ্যই চীনের কথা বলেছে, চীনের সমস্ত যে চুক্তি হয়েছে এগুলি হিমঘরে পাঠিয়ে দাও, এবং খলিলুর রহমানও বলছে এগুলি সব হিমঘরে আমরা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ব্যাপারটা তো এত সহজ নয়। জি জি, ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকুন। জি, আমরা বুঝতেছি উভয় সংকটে পড়ে গেছেন সরকার। জি সামাদ ভাই, কবি যেটা বললেন যে উভয় সংকটে পড়ে গেছে, কথাটা কিন্তু কথাটা সত্য, এবং সেই মাস্টার মাইন্ড হচ্ছেন ডক্টর ইউনূস। আমার কাছে যেটা আপনাদের কথা শুনে মনে হচ্ছে, ডক্টর ইউনূসই বাংলাদেশকে একটা ঝামেলায় ফেলে দিয়েছে। সরকার সেন্ট মার্টিন দিয়ে দিক, সরকার কক্সবাজার দিয়ে দিক, চট্টগ্রাম বন্ধ দিয়ে দিক, এগুলো তো আমরা চাই না, এগুলো তো স্বাভাবিক ব্যাপার। সরকারও যদি না চায়, সরকারের পক্ষে আমাদের সমর্থন আছে, কিন্তু এই যে গাড়া কলেটা ফেলে দিল ডক্টর ইউনূস, দেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিল, সেই বিষয়ে আপনার আরেকটু ব্যাখ্যা শুনতে চাই একটু প্লিজ। দেখেন, ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটা জামাত এবং এনসিপির হাতে দিয়া উনি যেতে চাইছিল। জি, উনি কখনোই বিএনপিকে কিন্তু ক্ষমতা দিতে চাই নাই। প্রথমত উনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ না, খালি বিশ্বের মানুষ যারা বাংলাদেশকে ফলো করেছিল এরা সবাই হতবাক হয়ে গেছিলেন কি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে দেশের 80% মানুষ বিএনপির সমর্থক, স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে। কারণ জামাত হলে যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদী একটা দল, এটা সবাই জানে। অলৌকিক ভাবে দেখলো বাংলার মানুষ জামাত ক্ষমতায়। ডক্টর ইউনূস উনি একজন সেকুলার মানুষ, সমকামী মানুষ, অথচ উনি ধর্মান্ধ এই জঙ্গিদের, এটা অনেক বড় পেঁয়াজ। আমরা হতবাক। বিএনপি 16টা মাস অসহায়ের মতো করছে, শেষ পর্যন্ত তারেক জিয়া কাইনেছে যে আমি দেশে যাইতে পারতেছি না। কিরে, শেখ হাসিনা দেশে নাই, আওয়ামী লীগ নাই, এখন তারেক রহমান 16 মাস বাংলাদেশে যাইতে পারছে না। কারণটা কি? কারণটা হলো এটাই, এমন এক কাজ করে দিয়ে গেছে ডক্টর ইউনূসকে। বিএনপি উচিত পরে ফায়ারিং করে তো। এই সরকার তো এখন ক্ষমতায় যে আসছে, যে আপনি কথাটা বলছেন, মূল পয়েন্টটা, যখন নিজেও থাকতে পারে নাই, জামাত এনসিপির হাতে ক্ষমতাটা দিতে পারে নাই, তারপরও 77টা আসন মানে অর্ধেক ক্ষমতা জামাতের হাতে দিয়েছে, অর্ধেক কৌশল করে। এমন এক চুক্তি করে দিয়ে গেছে 72 ঘন্টা আগে, বিএনপি তুমি প্রতিটা দিন যাইবো আর কমবা। যে চুক্তির বিরুদ্ধে আমরা বামপন্থীরা লং মার্চ থেকে শুরু করে ওই তখন থেকেই আমরা আন্দোলন চালাই দিচ্ছি। সেই চুক্তি কিন্তু এখনো পুরোপুরি সামনে আসে নাই, পাইতেছি না আমরা, সামনে আসলে না বুঝবে। এই গিফটটা তো লাগাই দিয়ে গেছে। এখন তো আমেরিকা অবশ্য একটা কাজ করে, যেমন তাদের সৃষ্টি করে তাকে আবার তারা খতম করে, ওই মোল্লা আমর সৃষ্টি করে তাকে আবার খতম করে। এখন ইউনূসকে সৃষ্টি করে তারা যে চুক্তি যা করে নিচ্ছে, এখন কিন্তু ওরা খতম করার সময় হয়ে গেছে। ও কিন্তু এটা মনে করতে পারবে না ডক্টর ইউনূস যে আমেরিকাকে যা দিয়ে গেছি, যেভাবে বলছে সই করে দিছি, এখন আমেরিকা আমার আব্বা ডাক। আমেরিকা যদি তারা আব্বা ডাকতো, তাহলে সাহায্য করে এসে তার দেখা করতো।
জি সামদ ভাই, এখানে আমি আরেকটা প্রশ্ন করি, তারপরে কবি মহোদয়ের কাছে আসবো। সেটা হচ্ছে, ধরেন ওই যে দাওয়াত, উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদি ডিনারটা হতো ওখানে কিন্তু ডক্টর ইউনূস সহ উপদেষ্টা মন্ডলী তো ন্যাচারালি তারা তো ইনভাইটেশন পেতো বা পেয়েছে, তারাও তো যাইতো এবং তারা ওই ক্রেডিটটা নিতে চেষ্টা করতো। আচ্ছা, ডিনার ক্যান্সেল হয়ে গেছে, সেটা ঠিক আছে। এখন আপনি যে বলা হয় যে লন্ডনে এক ধরনের চুক্তি হয়েছে, ডক্টর ইউনূস প্রেসিডেন্ট থাকবেন, এরকম একটা কথা বাতাসে শুনছিলাম তখন আমরা, সেটাও একটা, তার মানে সেই অবস্থান তো এখন আর নাই, নাকি ইউনূস সাহেব গোপনে অন্য কিছু করার চেষ্টা করছেন? এই ধরনের কোন ষড়যন্ত্র আছে? তার সাথে দেখা হয়নি, আমরা তো সবাই খুশি। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নির্ভর করছে, প্রেসিডেন্ট কে হবেন তিনি ঘোষণা করবেন। সেই লন্ডন চুক্তির কি কোনো কিছু আমরা দেখতে পাবো, এরকম কোনো আশঙ্কা করছে কিনা? আর এটা যদি বেশি নাও বলেন, ভারতীয় হাই কমিশনারের সাথে সার্জিও গোরের সাক্ষাৎ করার কারণটা কি, এটা একটু ব্যাখ্যা করবেন। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, অতীতে আমরা না যাই। ডক্টর ইউনূস যা যা চাইছে, একটা মজার বিষয়, সব মেনে নিচ্ছে বিএনপি। ওই সময়ে লন্ডন বৈঠকও মানছে, বাংলাদেশও মানছে। ডক্টর ইউনূস যে সংস্কার কার্যক্রম শুরু করছিল বাংলাদেশে, 50 বছর লাগবো এই সংস্কারটা করতে, তাও মানছে এই বিএনপি যে আমরা করবো। সালাউদ্দিন সাহেব ওই দিন বলছে যে এই সংস্কার করতে তো 50 বছর লাগবে, এখন এত সময় কি আমরা পাবো? কাজেই প্রেসিডেন্ট ডক্টর ইউনূস চেয়েছিল, কিন্তু সে পাচ্ছে না। ওই পরিবেশ পরিস্থিতি এখন আর নাই বাংলাদেশ। এক আর সেকেন্ড পার্ট যে জিনিসটা, ডক্টর ইউনূস এখন অনেক চেষ্টা করেও সাহায্য গুরুর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আচ্ছা, আমেরিকার প্রয়োজন শেষ। আর বিএনপি সুযোগ পাইলে তাকে, বিএনপিকে যে ভোগাইছে 16 মাস, তাকে প্রেসিডেন্ট তো করবে না। বিএনপি সুযোগ পাইলে তাহলে একটা যাতা দিবে এই সামনে। আচ্ছা আচ্ছা সামদ ভাই, ওই ভারতীয় হাই কমিশনারের সাথে সাক্ষাৎ, এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে নিয়ম নীতি বহির্ভূত। জামাতের আমির জামাত বলেছেন যে এটা সংক্ষেপে একটু 2 মিনিটে। জি সংক্ষেপে বলি, সংক্ষেপে যে কথাটা আমি বলি, আমার কথাটা কিন্তু অনেক পরে সত্য প্রমাণিত হয়। আরে ভাই, বাংলাদেশে ভারতের সাথে আলাপ আলোচনা ছাড়া আমেরিকার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। 100% সম্ভব না। রেজিম চেঞ্জ হয়েছে ভারতের সম্মতিতে 2017 সাল থেকে। তারা চেষ্টা করছে, শেখ হাসিনার সরকার 2 বার পিটাইছে, সরকারটা আওয়ামী লীগ বাংলাদেশে 2 জন রাষ্ট্রদূতকে ধাওয়া দিছে, মারছে, তাও কিছু করতে পারে নাই। আমি বারবার বলতেছি যে একটা পর্যায়ে এসে ভারত সম্মতি দিছে, এই কারণে বাংলাদেশে শেখ হাসিনার রেজিম চেঞ্জ হয়েছে এবং শেখ হাসিনাকে তারা তুরুপের তাস হিসেবে ওখানে রাখছে। এখন বাংলা কথা, শেখ হাসিনা বাংলাদেশের 5ই আগস্ট থেকে এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। আজকে যদি ডক্টর ইউনূস যে চুক্তি করছে, সরকার যদি আজকে ক্যান্সেল করে, আগামীকালকে আমি বললাম ঘোষণা আসবে যে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। সংবিধান পর্যালোচনা করে 2 বছরে দেখা গেল যে উনি বৈধ প্রধানমন্ত্রী। আর ওই 5ই আগস্ট থেকে এ পর্যন্ত যা হয়েছে অসাংবিধানিক। ওকে ওকে সামদ ভাই, অনেক ধন্যবাদ। ওটাই চলতেছে আজকে। কিন্তু অনেক দর্শক যুক্ত আছেন, আমি সবার কমেন্ট পড়ছি না। আপনারা একটু, খন্দকার ইলিয়াস দীর্ঘদিন পরে আমাদের লাইভে যুক্ত হলেন, দেশের গঞ্জগুলোতে প্রতিবাদী হয়ে উঠছে এনসিপি ঠেকাতে। আচ্ছা ঠিক আছে, লোকজন প্রতিবাদী হয়ে উঠছে এখন এনসিপি ঠেকাতে। ধন্যবাদ খন্দকার ইলিয়াস। জি দর্শক মন্ডলী, আপনারা আমাদের সাথে থাকুন। সামদ ভাই এবং কবি আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। জি
কবি হাসানুল আব্দুল্লাহ, আপনি যে ইনফরমেশনটা দিলেন এটা আমার এখন মনে হইলো, এবং দর্শক হয়তো মনে করছেন ডিনার পার্টিটা যদি হতো, সামাদ ভাইও যেটা ব্যাখ্যা করলেন যে সেখানে ডক্টর ইউনূস একটা ছবি তুলতো, কথা হইতো, অনেক কিছু হইতো, অনেক কিছু ক্যাশ করার চেষ্টা করতো, সেটা হয়নি। এটা আপনি বলেছেন, আমরা খুব খুব নিলাম, এটা জিনিসটা বিষয় নিলাম। আপনি একটু বলবেন যে এখন যে সার্জিও গোর যে বিষয়টা বাস্তবায়ন করতে সরকারের উপর চাপ দিচ্ছে, এটা তো রাষ্ট্র বিরোধী, এটা তো আমরা বুঝি, কিন্তু সরকার একটা বিপদে পড়ে গেছে। সরকার বিপদের কুল রাখি না কিনার নাকি একটা কথা আছে না, সরকার কি করবে এখন, সরকারের কি করণীয় উচিত বলে আপনি মনে করেন? তারপরে সামদ ভাইয়ের কাছে আসবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলাৎকার বিষয়ে, শব্দটা উচ্চারণ না করে ওইভাবে বললেন আর কি। জি 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 জি, আপনার প্রশ্নের জন্য অশেষ ধন্যবাদ। সামাদ ভাই আজকে বেশ কিছু অপ্রিয় সত্য কথা বলেছেন, যেগুলি আকার ইঙ্গিতে আমরা নানা সময় বলার চেষ্টা করেছি, সেদিকে আর আমি যাচ্ছি না। কিন্তু বিএনপি ইতিমধ্যে বুঝে গেছে যে ইউনূসকে প্রেসিডেন্ট করলে তিনি যে বিপ্লবী সরকার বাস্তবায়নের জন্য সবকিছু করবেন, এবং তার হাতে এবং জামাতের হাতে, সামাদ ভাই যেটা বলছে জামাতকে ক্ষমতা তুলে দেওয়া, জামাতকে ক্ষমতা তুলে দেওয়ার এবং এনসিপি কে ক্ষমতা তুলে দেওয়ার সমস্ত কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং করবেনই, সেটা বুঝে গেছেন। এবং আমি যেটা বুঝতে পেরেছি এই সার্জিও গোরের ইসে থেকে, ভিজিট থেকে, যে তিনিও ইউনূসকে এড়িয়ে চলার মাধ্যমে উনি প্রমাণ করতে চেয়েছেন যে ইউনূসের চ্যাপ্টার ক্লোজ। ফলত তার যে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আমরা নানা দিকে দেখছি, নানা জনের আলোচনায়, সেই সম্ভাবনা আর নেই। দ্বিতীয়ত, এই চুক্তির আগে আমি বলি যে ইউনূসের সাথে লন্ডনে যে সাক্ষাৎ হয়েছিল, সেই সাক্ষাতে তো সবকিছু মেনে নিয়েছেন সামাদ ভাই বলেছেন, এবং শুধু তাই নয়, বিএনপির একমাত্র লক্ষ্যই ছিল ক্ষমতায় যাওয়া। দেশ কিভাবে পরিচালিত হবে, তাদের চাঁদাবাজদের কিভাবে থামানো হবে, এগুলির কোনো কিছুই বিএনপি চিন্তা করে না। এবং দেখুন, বিএনপি ক্ষমতায় গিয়েই প্রথমেই শেখ হাসিনা মানে আওয়ামী লীগের যে নিষিদ্ধাদেশ, কার্যক্রম নিষিদ্ধ আদেশ, এটাকে পাশ করে নিয়েছে। এটাও না বুঝে করেছে শুধুমাত্র ইউনূসের চাপে। এবং তখনও কিন্তু ইউনূসের যথেষ্ট ছিল, প্রশাসনের উপরে যথেষ্ট হাত ছিল, এবং এটাকে কাটিয়ে উঠতে কিন্তু এই সরকারের সময় লেগেছে। কিন্তু কাটিয়ে উঠে লাভটা হয়েছে কি? এখন ওই যে কুল রাখি না শ্যাম রাখি যে কথাটা বললাম, আপনিও বললেন, এই চুক্তি বাস্তবায়ন না করে তাদের কোনো উপায় নেই। দেখুন, আজ পর্যন্ত এই 5 মাসে এই চুক্তি নিয়ে একটি কথাও সংসদে ওঠে নাই। একমাত্র রুমিন ফারহানা বলেছিলেন যে আমরা 2 মাসের মধ্যে চুক্তি করে দিতে হয়, তাকে থামিয়ে দেওয়া হয়েছে, কথাই বলতে দেওয়া হয়নি। ফলত এই একটা দিক। আর একটা দিক শুনুন, আমেরিকা যাই বলেন না কেন, এই দেশে তো আমি থাকি গত 36 বছর ধরে, এখানে পড়িয়েছি 27 বছর। এই দেশটি শেষ পর্যন্ত গণতন্ত্রের পক্ষেই কথা বলে, যদিও আমি বলি গণতন্ত্র মৃত, কিন্তু জনগণ যখন জেগে ওঠে তখন কিন্তু এদের সেই পক্ষেই কথা বলতে হয়। আমি আগেও বলেছি, স্টেট ডিপার্টমেন্ট আর আমেরিকান জনগণ দুটো আলাদা, কিন্তু স্টেট ডিপার্টমেন্ট তো বুঝতে পারছে যে বাংলাদেশের জনগণ এখন কি চায়। ফলত এই যে দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর একই সাথে এই মুহূর্তে দিল্লিতে, এবং 5 তারিখে শেখ হাসিনা কথা বলবেন, এই তিনটার মধ্যে ত্রিমুখী একটা সংযোগ আমি লক্ষ্য করতে পারছি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। মির্জা সারোয়ার বলছেন ইউনূসকে বিশ্বাস করা আর বিষধর সাপের লেজে একই কথা। আচ্ছা, এই কথার সাথে সামাদ ভাইয়ের কথাও আমি একটু মিলাই। সামাদ ভাই যে বলছেন 18 মাস বিএনপি কে যন্ত্রণা দিয়েছে ডক্টর ইউনূস, জামাত এনসিপি কে ক্ষমতা দেয়, বিএনপি বলছে আমরা সব রাজি। আচ্ছা ঠিক আছে, বিএনপি এক সময় পাইলে ডক্টর ইউনূসকে জাঁতা দেবে, এই কথা আপনি বলছেন, আমি রিপিট করলাম, ঠিক আছে। আর বিএনপি এখন ডক্টর ইউনূসকে আর প্রেসিডেন্ট বানানোর সেটা প্রশ্নই আসে না। আচ্ছা, সেটা আমরা বাদ দিলাম। আপনার শব্দগুলো একটু, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ, শেখ হাসিনার ফেরার ব্যাপারে আপনার কোনো কথা আছে নাকি? কবি সেখানে একটু বলেছেন, অথবা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু যেতে চাই, কিন্তু খুব মার্জিত ভাবে বলতে হবে। আমি গত ভিডিওটা আপনার ফেলে দিতে হয়েছে, গত ভিডিওটাও আপনি অনেক সত্য কথা বলে দিয়েছেন, ওগুলো ওই যে ফেসবুক থেকে আমার উপর রেস্ট্রিকশন আসছে যে এটা এখন ডিলিট করো বা আমরা ফেলে দিচ্ছি।
কিছু কিছু শব্দকে পাঞ্চ করতে হবে আর কি। কিছু কিছু শব্দ এটা তো আর পারি না, তো কিছু এডিট করতে পারবো না, তো সেটা একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হবিগঞ্জ সিলেটে নাসিরউদ্দিন পাটোয়ারি যেইভাবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছে আমি ব্যক্তিগতভাবে নিলাম, এটা কি হতে পারে? তারেক জিয়া আপনি ভুল করেছেন, খেসারত দিতে হবে। কি এই খেসারত বলতে এখান দিয়ে ওই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির সেই বলেছে 1 মিনিটের মধ্যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী থেকে উড়াই দিতে পারবে। এখান দিয়ে কর্নেল ওলি বলেছেন যে তারেক জিয়া যেন ঢাকার বাইরে কোথাও না যায়, কারণ তিনি জানেন কারা তাকে হত্যা করতে পারে। এই 3টা সূত্র মিলে, জামাত তো বলতেই আছে, তাহলে 3-4টা সূত্র মিলালে আপনার কাছে কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলছে সেটাকে বাস্তবায়িত হতে যাচ্ছে? দেখে নেবে একটা মানুষ, একটা পার্সন কিভাবে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে এই কথাটা বলতে পারে। আপনি একটু বলবেন প্লিজ। দেখেন, নাসির পাটোয়ারি তো একটা পার্সন না। নাসির পাটোয়ারি হলো জামাত, এনসিপি, এখন আবার ওই যে একটা পার্টি করছে আজাদ পার্টি, বাংলাদেশের যে সমস্ত হিজবুত তাহরির ছিল সেনাবাহিনীর সাবেক অফিসাররা, তারা আবার করছে আজাদ পার্টি নামে একটা পার্টি। নাসির পাটোয়ারি এই যে লাগামহীন কথাবার্তা মির্জা আব্বাস থেকে শুরু করছে, তারপরে কিন্তু সে কাউকেই ছাড়ে নাই এখন পর্যন্ত। আচ্ছা, এখন উৎস কোথায় বললো যে আমরা শেখ হাসিনাকে ফেলে দিছি, এখন তারেক জায়গায় ফেলা ওয়ান্টের ব্যাপার। জি, এটা ব্যক্তি পাটোয়ারি না। জামাতে ইসলাম মনে করে 1971 সালে জামাতে ইসলামের যে সমস্ত অঙ্গ সংগঠন গুলো ছিল, যেমন রাজাকার, আল বদর, আল শামস আর ইত্যাদি, তদ্রুপ এখন এনসিপি, আজাদ পার্টি, 24 মঞ্চ, 25 মঞ্চ, শিবির, এগুলো সব হলো জামাতের প্রকল্প। আর একটা কথা বলি আপনাকে, জামাতের একটা লিস্ট আছে, শহীদি কাফেলার লিস্ট আছে। এই লিস্টে কিন্তু ওই যে আবু সাইদ ছিল, ওই যে জুলাই হত্যাকাণ্ডে উনি যে শহীদ হইল, এই আবু সাইদ কিন্তু পুলিশের বিরুদ্ধে মারা যায় নাই। আবু সাইদ 2 হাত উঠা করছিল, পরে তাকে হত্যা করতে ওখানে গুলি লাগে নাই, কোনো রক্তপাত হয় নাই। একটা কথা ওদের সুইসাইড স্কোয়াডে ছিল আবু সাইদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই নাসির পাটোয়ারি কিন্তু তাদের যে কোনো মুহূর্তে নাসির পাটোয়ারিকে হত্যা করা হবে। নাসির পাটোয়ারি যা বলছে, নাসির পাটোয়ারিকে দিয়ে বলানো হচ্ছে তারা আলাদা কিছু না। তো তারা একটা জোটে একদম যদি একটা অযাচিত কথা বলে, তাহলে সেই জোট থেকে তাকে পরে মিটিং করে সতর্ক করা হয় যে তুমি আর এগুলো বলো না, অথবা তাকে বহিষ্কার করা হবে, শোকজ করা হবে। এরকম কিছু কি দেখছেন না? নাসির পাটোয়ারিকে দিয়ে বলানো হচ্ছে, কর্নেল ওলিকে দিয়ে বলানো হচ্ছে, কারণ বাংলাদেশে আমলিগকে তো খাইছেই, আমলিগ তো নাই, কিন্তু বাংলাদেশের যে জঙ্গি গোষ্ঠী, এই ভয়াবহ জঙ্গি গোষ্ঠীটা কিন্তু টোটালি একজোট হয়েছে। তারা, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, তারা কিন্তু এখন একজোট, এবং তারা মনে করে যে তারা কিন্তু রেডি হইতেছে যে তারা এই বিএনপি সরকার, বিএনপি মনে করে যে ধরা সাপ, যে সাপের বিষ নাই, তারেক রহমানকে তারা বলে ধরা সাপ। এটা কিন্তু তারা বলা বলি করতেছে, তারা যে কোনো মুহূর্তে এই সরকারকে ফেলে দিতে পারে। এই যে নাসির পাটোয়ারি যে বলাইতেছে, দেখবেন এই নাসির পাটোয়ারি এই হাদিকে যে হত্যা করলো জামাত, হাদিকে হত্যা করে তার জানা যায় যে পরিমাণ লোক, রেকর্ড পরিমাণ লোক এক জায়গায় করছিল, তারা ওই দিনই তাদের ক্ষমতাটা নেওয়ার কথা ছিল। যে কোনো কারণে হোক তারা ব্যর্থ হয়েছে। এই সেকেন্ড রানে দেখবেন এই নাসির পাটোয়ারির লাশ পড়বে, এবং ওই
তখনই তারা ক্ষমতাটা নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের সকল জঙ্গি গোষ্ঠী, ডানপন্থী, উগ্র সংগঠন, এটি সব কিন্তু একদম এরা, এবং এরা মনে করতেছে যে এরা যে কোনো মুহূর্তে এই সরকারকে ফেলে দিতে পারবে। আর এই কারণে এখন দেশে জামাত এবং এই মৌলবাদী গোষ্ঠী যুদ্ধ অবস্থা ঘোষণা করছে। এই যুদ্ধ অবস্থায় বলাৎকার, ধর্ষণ সবকিছু জায়েজ থাকে। এখন তারা, আমি বেশি বলবো না কারণ যেহেতু রেস্ট্রিকশন করে দেয়, এখন তারা টুপি মাথায় দিয়েও কাজ করতেছে, আর প্রত্যেকটা হলগুলো তো এই কাজ করতেছে। কিন্তু জামায়াতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এই এত বড় জঘন্য কাজগুলো, এটা বাংলাদেশের টোটাল পরিবেশটাই নষ্ট করে ফেলছে। একটা বিবৃতি পাইছেন যে এই কাজটা তোমরা করিও না, তারা বলতেছে না, কারণ এখন কিন্তু তারা দেশটাকে যুদ্ধ অবস্থায় গণিমতের মাল বা সৈন্যদের জন্য সবকিছু করা যায়, এখন এটা উন্মুক্ত করে দিয়েছে। আর এটা নিশ্চিত তারা সেই চেষ্টা করছে, কোনো মুহূর্তে তারা খাইয়ে দিতে পারে সরকার। ওকে, ধন্যবাদ 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 প্রিয় দর্শক। আমাদের অনেক দর্শক যুক্ত আছেন, সবার কমেন্ট আমি পড়ছি না। কবি হাসানুল আব্দুল্লাহ, এই বিষয়ে আপনি এনসিপির এই বিষয়ে, আমি যেমন আমাদের আগের যে প্রেস সচিব আছেন ওনার কথা খুব মনে পড়ে। উনি বলছেন যে এটা হচ্ছে প্রেশার গ্রুপ, তখন বলছে যে মেরে ফেলা, খুন করে ফেলা, হ্যাঁ রক্তাক্ত করে ফেলা, জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, প্রেশার গ্রুপ। আবার বর্তমান আইনমন্ত্রীও বলছেন এটা জনগণের প্রতিক্রিয়া। তো সেটা দুইটাই আমরা যদি মিলে দুইটাকে মেনে নিলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে ঠিক ছিল, এখন এনসিপির বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া, জনগণের প্রেশার গ্রুপ, একটা প্রেশার গ্রুপ এনসিপির বিরুদ্ধে কাজ করছে, এটা তো হালাল, এটা তো জায়েজ, এটা তো ঠিকই আছে। কি মনে হয় আপনার? প্রেশার গ্রুপ শুনুন, কারণ একদম, জি বলেন প্লিজ। এনসিপির এই যে বড় বড় কথা, এই যে অকথ্য ভাষা ব্যবহার, লাগামহীন কথা বলা, এর পিছনে কিন্তু আমি আমেরিকাকে বাদ দিলাম, এর পিছনে শক্তি হলো আর্মির শক্তি। মাথা থেকে আর্মির হাতটা চলে যাক, দেখুন এরা কথা বলারই সুযোগ পাবে না। শুধু তাই নয়, বাংলাদেশে ৭৫ সহ যতগুলি হত্যাকাণ্ড, মানে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ঘটেছে, সবকিছুতে তো আর্মির হাত ছিল। এবং একজন এখানে লিখেছেন যে মির্জাফর খান কেমন আছেন? মির্জাফর খান এই যে বাংলাদেশের আর্মি চিফ, তিনি তো এই যে $29 মিলিয়ন উনি কত টাকা পেয়েছেন, এবং যেদিন সরকার পতন ঘটে ঠিক সেদিনই একটি চার্টার বিমান যে বাংলাদেশে নেমেছিল এবং সরাসরি কিছু মানুষ ক্যান্টনমেন্টে তার অফিসে জড়ো হয়েছিলেন, এবং সেখান থেকে পরবর্তীতে উনি বললেন আমি কিছুই জানি না, যেখানে ভারতীয় আর্মি চিফ বলছেন যে বাংলাদেশের আর্মি চিফের সাথে আমার কথা হয়েছে শেখ হাসিনার স্থানান্তরের ব্যাপারে, এবং সেই অনুপাতেই আমরা এখানে বিমান অবতরণের জায়গা দিয়েছি, তাছাড়া তো সম্ভব ছিল না। ফলত এদের হাত, ওই যখন তাকে গালাগাল করে এই হাসনাত আব্দুল্লাহ জঙ্গিরা, তখন তিনি বলেন আমার ছেলের বয়সে এরা করতেই পারে। এর পিছনে সবই টাকার অবদান। এবং আরেকটি কথা সামাদ ভাই বলেছেন যে সব জঙ্গিরা কিন্তু একত্রিত হয়েছে। আপনি কি চিন্তা করতে পারেন যে দ্বিতীয় বিশ্বের সেই নাৎসি বাহিনী কোথাও রাজনীতি করার ক্ষমতা রাখে? অথচ বাংলাদেশের নাৎসি বাহিনী, এই জামাত, বাংলাদেশে শুধু রাজনীতি করছে না, তারা কৌশলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তাদের বি টিম, সি টিম, ডি টিম, ই টিম বানিয়ে সব কিন্তু তাদের কবজায় নেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারটি যদি বিএনপি এখনো না বোঝে, কিছু কিছু বোঝার চেষ্টা করছে আমার মনে হয়, তাহলে তাদের খুব বেশি দিন তাদের ক্ষমতা টিকবে না। এবং শেখ হাসিনা আসলে কিন্তু আমার ধারণা শেখ হাসিনা বাংলাদেশে পা দেওয়ার সাথে সাথে বি টিম, সি টিম, ডি টিম সমস্ত টিম উড়ে যাবে, এদের কোনো অস্তিত্বই থাকবে না। জি জি, অনেক ধন্যবাদ। তানভীর হায়দার, আমাদের বিএনপিরও এদের লাগাম টেনে ধরা উচিত এবং বোঝার চেষ্টা করা উচিত যে আওয়ামী লীগকে ছাড়া এই দেশে রাজনীতি করলে তার পরিণতি কি হতে যাচ্ছে,
এটা একটা ভয়ঙ্কর, আফগানিস্তানের কাছাকাছি আমরা চলে গেছি এখনই। নারীকে আজকে একটা নারীকে, মানে তিনি একজন একটি রাজনৈতিক দলের সম্ভবত ভাইস প্রেসিডেন্ট, তাকে থাপ্পড় মেরে চলে আসছে, এদের কিছু হচ্ছে না। জি জি, কিছু হবে না, প্রেসার গ্রুপ আছে, ঠিক আছে। জি, আমাদের তানভীর হায়দার আমাদের দেশের নাম পাল্টে ইউনাইটেড স্টেট অফ পাকিস্তান, পূর্ব পাকিস্তান রাখার দাবি জানাচ্ছি। তানভীর হায়দার জি ধন্যবাদ। বাংলাদেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, এগুলোর বিষয়ে তানভীর হায়দার বলেছেন। জি, বাংলাদেশে যেখানে গ্যাসও নেই, বিদ্যুৎও নেই, আমরা কি আমাদের এটা এটার কার্ড লিখে মিটার এবং গ্যাসের চুলায় দিয়ে চলবে? জি না, চলবে না। আচ্ছা, আমি এখন যেটা বলতে চাই সামাদ ভাই, এই কথা বললে তো কথা বেড়ে যায়। সেটা হচ্ছে এইভাবে যে পাকিস্তানের জাহাজটা যে আগে আসতো কি মালপত্র নিয়ে আসতেছে নাকি, ডক্টর ইউনূসের সময় আমরা বহু দেখছি পাকিস্তানের বিমান আসতো, পাকিস্তানের জাহাজ আসতো, এখন আসে না কেন? একটু সংক্ষেপে একটু যদি, তখন বেশি আসছিল কেন? দেখেন, তখন মূলত ক্ষমতায় ছিল জামাত, অস্ত্র শস্ত্র যা দরকার জামায়াত নিয়ে নিছে, এনসিপি নিয়ে নিছে। আচ্ছা, এখন আবার পরিস্থিতিটা ভিন্ন হয়ে গেছে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন সেই অস্ত্র ব্যবহার হবে বিএনপির বিরুদ্ধে, এবং সেটা দেখাই যেতেছে। এখন বিএনপিকে খাওয়ার জন্য বাংলাদেশে যত জঙ্গি গোষ্ঠী ছিল সব কিন্তু এক। এখন সেই কারণেই এখন কিন্তু সেগুলো সবকে বন্ধ করতে হয়েছে। তখন তো তারা সব একা ছিল, ক্ষমতায় ছিল জামাত, ক্ষমতায় ছিল এনসিপি, যা অস্ত্র নেওয়ার দরকার নিয়ে নিছে। এখন সেই ক্ষমতা বলেই কিন্তু এখন জামায়াত বলতে পারতেছে যে 1 মিনিটের মধ্যে সরকারকে তারা ফেলে দিতে পারে, এবং তাদের আচরণ কথাবার্তা, এই যে নাসির বলেন, সার্জিস বলেন, তারপরে এদের কথাবার্তা এদেরকে সামনে বাড়াইছে, আগামীতে এদেরকে বলি দিবে, ক্ষমতাও দখল করবে। যেমন হাদিকে দিচ্ছে, আগামীতে তো নাসির পাটোয়ারি 1 নম্বর সিরিয়ালে আছে, সার্জিস 2 নম্বরে। এরকম ভাবে একটা পরিবেশ সৃষ্টি করতেছে, এটাকে তারা নিজেরাই হত্যা করে সেই ইস্যুকে কেন্দ্র করে তারা দেখবেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে। আচ্ছা, জি সামদ ভাই, সর্বশেষ প্রশ্ন শুধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু ঘটনা ঘটেছে, এটা জানতে চায়। এখন মাদ্রাসাগুলোতে তো ঘটতেই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়টা ঘটে চলছে, এটা তো ওরা করেই, এটা তো অসুবিধার কি আছে? আপনি একটু অসুবিধার কি? অসুবিধাটা হলো এটাই যে সমকামিতার বিরুদ্ধে, বলাৎকারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, জি জি, এগুলোর বিরুদ্ধে তো জিহাদ করতেছে তারাই। এখন তারাই যদি এটি করে, এটি হলো সমস্যা। এবং এমনই করা শুরু করছে যে এখন বাংলাদেশের পরিবেশটাই নষ্ট করে ফেলছে। এখন তো আপনি গোপনে করতেছেন না, এটা কিছু হইতে পারে যে প্রতিদিন একজন আলেমের, একজন না অনেক আলেমের কান ধরে উদ্বোস করতেছে, চুল কাইটা দিতেছে, জুতার মালা গলায় দিতেছে, এই যে ভাইরাল হইতেছে। কিন্তু এটার বিরুদ্ধে তার মানে এটা জায়েজ, এটা ঠিক আছে। আমরা এখন এটাই মনে করছি। তাহলে তারা কি কারণে সেটাই এটার বিরুদ্ধে তো বলার অধিকার নাই, ওই জন্যই এটা বেশি আলোচনা হয়, যাতে যেহেতু তারা এটার বিরুদ্ধে বেশি বলেন এবং তারা বেশি এটা করেন, সেহেতু এটা চোখে লাগে, যেহেতু বিরুদ্ধে বলেন, যেহেতু আবার এইটা হলো সমস্যা। জি জি, এটা নিয়ে আর বেশি বলবো না। কবি, আপনার 1 মিনিট কিছু বলার আছে কিনা? আমরা বিশ্ববিদ্যালয় ঢুকে গেছে, বিশ্ববিদ্যালয়গুলি মাদ্রাসা হয়ে গেছে, যেখানে প্রতিনিয়ত বলাৎকার হতো, ওরা সেই কালচারকে বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে দিয়েছে। এবং জামাতের যে গনিমতের মাল, ইসলামের যে গনিমতের মাল, আই এম সরি টু সে দ্যাট, এই গনিমতের মাল ভেবে এরা যে কোনো ভাবে যা কিছু করছে। এইখানেও আমি আবারও বলবো, মানে আগে আপনার এই চ্যানেলে বলেছি যে বাংলাদেশে আইন আছে এদের বিচার করার, সেই আইনগুলি শক্তভাবে পালন করলে আস্তে আস্তে এগুলি বন্ধ হয়ে যাবে। কিন্তু ঘটনা হলো যে বিএনপি তো তার রাজনৈতিক শক্তি শক্তিশালী করতে পারছে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি দল, যে দল দেশ স্বাধীন করেছে, যে দলের এখনো 50% উপর সমর্থন রয়েছে, যে যাই বলুক না,
এই মুহূর্তে তো আমি দেখি আরো বেশি। শেখ হাসিনাকে চায় 70% উপরে মানুষ। তো সেইখানে তাদেরকে বন্ধ রেখে আপনি জঙ্গিদের দিয়ে দেশ চালাবেন, তাহলে তো দেশের অবস্থা এটাই হবে। আজকেই এসছে যে এশিয়ার সব থেকে মানে কি বলে বাজে শহর হলো ঢাকা শহর, অনিরাপদ, সব থেকে অনিরাপদ শহর হলো ঢাকা শহর। এখন আস্তে আস্তে কাম ব্যাক টু দ্য রিয়েলিটি। এই রিয়েলিটি দেখে যদি আপনারা আপনাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করেন, তাহলে এদেরকে বিচার করতে হবে। ধর্ষণ করে এবং বলাৎকার করে বহাল তবিয়তে টুপি পরে ঘুরে বেড়াবে, সেই ব্যাপারটি না, টুপি পরেই তো করে। আপনি তো এটা দেখেন নাই, সামাদ ভাই দেখছে, সামাদ ভাই এগুলো দেখছে। টুপি পরে একদম ইসলামিক, মানে টুপি পরে, আমরা ইসলামের কথা না বলি, টুপি পরেই করে। ওইটা ঠিক আছে, টুপি খোলার সময় পাচ্ছেন না, কোনো সমস্যা নাই। খোলার সময়। আচ্ছা, আপনি যারা আছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করে এদের বিচার করা উচিত। আচ্ছা, আপনাকে একটা কথা বলি সেটা প্লিজ ভাই বলবেন, শেখ হাসিনা নাকি ভিডিও লাইভ করবে, এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? শুরুতে একবার বলেছেন, আর একবার একটু যদি বলেন কবি হাসানুল আব্দুল্লাহ জি। এই ব্যাপারে যে তথ্য, যে আমি আবারও বলছি যে ইন্ডিয়া টুডে নিউজ আমি পড়লাম আজ সকালে, ফার্স্ট পাবলিক appearance speaking in a virtual event. So শেখ হাসিনার ওরা বলছে যে, ওরা যা লিখেছে তাতে, যে 5ই আগস্টের এই ঘটনার পরে শেখ হাসিনা দিল্লি যাওয়ার পরে প্রথম তিনি ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স করবেন। তার ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স উনি আগেও করেছেন, কিন্তু এদের কথায় বোঝা যাচ্ছে যে আমরা যেমন মুখ দেখিয়ে কথা বলছি, উনি সম্ভবত এবার মুখ দেখিয়ে কথা বলবেন। গত 12 তারিখে আমি জানি যে গত মাসের 12 তারিখে বেশ কয়েকজন নেতা নেত্রীর সাথে উনি দেখা করেছেন তার বাসভবনেই, এবং তাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থাও করেছেন, এবং তাদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। এবং শেখ হাসিনা ভালো আছেন, সুস্থ আছেন, এবং she is completely determined to come to Bangladesh, এবং I believe she will come to Bangladesh and save the country. থ্যাংক ইউ। ওকে, আক্তার জামান, হুজুররা যা করে সবই সুন্নতি কায়দা করে, অতএব এটা নিয়ে আলোচনা করলে গুনাহ হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা সেই আলোচনায় যাব না। সামাদ ভাই, আপনি 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে একটা আপনার কনক্লুডিং অ্যাড্রেস আমরা শুনতে চাই আর কি। দেশটার কি হবে, কি হচ্ছে, কিভাবে দেশকে বাঁচানো সম্ভব? জি। আমি মনে করি এই যে মোল্লাদেরকে ক্ষমতা দিলে কি হবে, এটা বাংলাদেশের জনগণ দেখেছে, এখনো দেখতে পেয়েছে। প্রকাশ্য আমি নামগুলো তো নিতে পারতেছি না রেস্ট্রিকশনের কারণে। বাংলাদেশে একটা সভ্য পরিবার, বাবা ছেলে মেয়ে নিয়ে বসবাসের যোগ্য না। আপনি যাই কিছু করেন, যদি আন্ডারগ্রাউন্ড করে সে এক কথা, কিন্তু প্রতিদিন অসংখ্য মৌলবীরা যা করতেছে আর ভিডিও যে ভাইরাল হইতেছে, কিন্তু তাদের ভিতরে কোনো লজ্জা শরম যেহেতু নাই, সেহেতু আমরা মনে করতেছি এইটা তাদের জন্য জায়েজ। আর হ্যাঁ, এখন বাংলাদেশটাকে যদি আফগানিস্তান বানাইতে না চাই, তাহলে সহজ হিসাব বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি থাকতে হবে, এই অনুধাবনটা যদি তারেক রহমান বুঝে থাকে, তাহলে দেশের মঙ্গল হবে। আর না হলে বিএনপির পক্ষে এই জঙ্গি গোষ্ঠীকে সামাল দেওয়া সম্ভব হবে না। এখন কিন্তু বাংলাদেশে একদম টোটাল বাংলাদেশে এই জঙ্গি তালিবানি গোষ্ঠীর এখন উৎসব চলতেছে। আপনি বা আমি দেখাতে পারবো যে এই গোষ্ঠীর একজন লোকের গায়ে আঁচড় দিতে পারছে তারেক রহমান? বরঞ্চ তারা প্রতিদিনই হুমকি দিতেছে তারেক রহমানকে খাইয়ে ফেলাম, প্রতিদিন জীবনের হুমকি, জীবন নাশের হুমকি দিচ্ছে, জীবন নাশের হুমকি দিচ্ছে। আরো একটা বিষয়, এই জঙ্গি গোষ্ঠীর দল কিন্তু একটা না, অনেক দল। এখানে অনেক আর্মি পার্সন জড়িত আছে। এখন এরা সবাই কিন্তু একজোট হয়ে গেছে। তাদের প্রথম কথা হলো আগে দেশে ক্ষমতা দখল করতে হবে,
দেশে আমাদের তালেবানি শাসন কায়েম করতে হবে, তারপরে আমরা ভাগযোগ করব। এই কারণে এই বাংলাদেশের জনগণকে বাঁচাতে গেলে, সাধারণ মানুষকে বাঁচাতে গেলে, বাংলাদেশটা তালেবানি শাসন কায়েম হইলে কি হবে, এটা তালেবানের দিকে, আরে ভাই বাংলাদেশ তো তালেবানের চাইতেও ভয়ঙ্কর। ইদানিং কিছু মাদ্রাসার ছবি সামনে আসছে, সে ছবিগুলো দেখা যায় আফগানিস্তানে এরকম আসছে কিনা তাও জানি না। হ্যাঁ, এই যে বলার সাথে সাথেই আপনি তো দেখিয়ে দিলেন, আমি এই সিস্টেম এখন বাংলাদেশে চলতেছে। এই যে আপনি যে দেখাইলেন, এর ভিতরে সব মাদ্রাসার ছাত্রীরা আছে, যে কালো কাপড় দিয়ে তাদেরকে এইভাবে বস্তাবন্দি করে রাখা হয়েছে। কাজেই বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশকে বাঁচাইতে গেলে, আমি আর একটু বাড়াইয়ে বলি, তারেক রহমানের নিজে বাঁচতে গেলে উনি নিজ উদ্যোগে, এদেশে যেহেতু আওয়ামী লীগের 50% সন্ধান আছে, বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি যতদিন থাকবে ততদিন এই দেশটা তালেবান হবে না, এই জঙ্গিবাদ কায়েম হবে না। আর এক পক্ষ এই আওয়ামী লীগকে মাইনাস করে দেয়া যেভাবে দেশ পরিচালনা করতেছে, খুব বেশি দিন লাগবে না এই তারেক রহমানকে সরিয়ে দিয়া এই গোষ্ঠীর ক্ষমতা দখল করতে। কাজে আমার সরকারের কাছে পরামর্শ থাকবে, আপনারা দ্রুত আওয়ামী লীগের এই কাজটা যেন আমেরিকা না করতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন না করতে পারে, ভারত না করতে পারে, আপনারা নিজেরাই দেশের স্বার্থে তাদের রাজনীতি উন্মুক্ত করে দেন। আওয়ামী লীগ ফিল্ডে আসুক, রাজনীতি চলুক, তাহলেই বরঞ্চ 5 বছর তারেক রহমানের ক্ষমতা পাকাপোক্ত।